ভাই ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক মিডিয়ার সদস্যবৃন্দ, মাননীয় নির্বাচন কমিশন যারা ঢাকায় অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে দুটো কথা নিবেদন করব। এই মাতৃভূমিতে ষড়যন্ত্র শুরু হয়েছিল বাংলার সর্বশেষ নবাব জনাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত এবং হত্যার মধ্যে দিয়ে সেদিন এই দেশে একটি মহল ব্রিটিশ রাজ কায়েমের জন্য চক্রান্তের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল। 200 বছরের কাছাকাছি সময়ে এই জাতি, বাঙালি জাতি লড়াই করে ব্রিটিশ তাড়িয়েছে। দ্বিতীয় ষড়যন্ত্র হয়েছিল পাকিস্তান হওয়ার সময়। এই বাংলার, পূর্ব বাংলার মানুষ পাকিস্তানের পক্ষে লড়াই করেছে, ভোট দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাকে ভাগ করা হলো, আসামকে আলাদা করা হলো। যে আসাম অঞ্চলের জনগণ, বিশেষ করে সিলেটের জনগণের ভোটে পাকিস্তান হবে কি হবে না সেই ভাগ্য নির্ধারিত হয়েছিল, সেই আসামকেও ভাগ করা হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরও বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। সেদিন শহীদ সোহরাওয়ার্দী সহ, মৌলানা ভাসানী সহ যারা এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছেন, শেরেবাংলা সহ, তাদেরকে স্বাধীনতার পর বাংলাদেশ এই পাকিস্তানে আসতে দেওয়া হয় নাই। পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানের 23-24 বছরে বাংলাকে শোষণ, লুণ্ঠন করেছে, যার প্রতিকারে এসেছে 6 দফা, 11 দফা, 69 আন্দোলন। এমনকি পাকিস্তান সৃষ্টির শুরুতে আমরা বাংলায় কথা বলতে পারবো না, বাংলা পড়তে পারবো না, লিখতে পারবো না, এই সিদ্ধান্ত তৎকালীন কুখ্যাত পাকিস্তান সরকারকে এসেছিল। সেদিন বাংলার দামাল ছেড়ে রুখে দাঁড়িয়েছিল। শহীদ বরকত, রফিক জাফরের পক্ষের মুক্ত দিয়ে সেদিন আমরা বাংলা ভাষা কায়েম করেছিলাম। তারপরে শোষণ বঞ্চনার প্রতিবাদে 6 দফা এসেছিল। 6 দফার চূড়ান্ত হলে জাতীয়তাবাদের উষা লগ্নে চূড়ান্ত মুহূর্তে সেদিন ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে 11 দফা রচনা করেছিল। এরপরে আসে 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনে তখনকার আওয়ামী লীগ 2টি ছাড়া সব আসন লাভ করে পূর্ব পাকিস্তানে। সেদিন সংসদ বসতে দেওয়া হয় নাই। শুরু হলো চূড়ান্ত লড়াই, মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশে সংসদীয় ব্যবস্থা চালু হলো। এই সংসদীয় ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়ে এক সময় বাকশাল কায়েম হয়েছিল। এরপরেই শহীদ জিয়া ক্ষমতা এসে বাকশাল বাতিল করে আবারও সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয়। এই সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের মধ্যে দিয়ে এক সময় একসাথ ক্ষমতা আসে এবং এর পরবর্তী পর্যায়ে এরশাদের পতনের পর সার্বজনীনভাবে সংসদীয় পদ্ধতির জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয়। দুর্ভাগ্য, 80-এর দশকে একটি মাগুরার উপনির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন সরকারের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আসার পরে সর্বদলীয় সর্বসম্মতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলেন আওয়ামী লীগ, তারাই সেদিন ষড়যন্ত্রভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নাই। সাথে সাথে মানুষ সংসদকে জীবন্ত রেখে, আজীবনের জন্য জীবন্ত রেখে নিজের পছন্দ মতো প্রার্থীকে জিতানোর জন্য ব্যবস্থা কায়েম করে। এর মধ্যে 1986 সনে এরশাদের শাসন পর একটি কাজ ভালো হয়েছিল, নির্বাচন কমিশন তখন
1986 নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন বাংলাদেশকে সুবিচারের ভিত্তিতে 300 নির্বাচনী আসনে ভাগ করে যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। 1956 সনে কুমিল্লা 9 নির্বাচনী এলাকা হয়। সেই নির্বাচনী এলাকা থেকে 86 সনে আওয়ামী লীগ প্রার্থী বিজয় লাভ করে, 88 সনে, 91 সনে এবং 2001 সনে আমি নির্বাচিত হই। তারপরে কারচুপির মাধ্যমে হলো তখন আওয়ামী লীগ নির্বাচিত হয় 86 সনে। ভোটার বাক্সে আমার ভোট বেশি ছিল, তারপরে আওয়ামী লীগকে পরাজিত করা হয় 151 সিট আওয়ামী লীগের পক্ষে বানানোর জন্য। সেদিন এরশাদকে রাষ্ট্রপতি করা, এরশাদকে মুক্তি দেওয়া হবে। আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী হলেন, আর আমি জাতীয় পার্টির অতিরিক্ত মেয়র সচিব হিসেবে কুমিল্লার ময়দানে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছি। সেই মুহূর্তে নির্বাচন থেকে আমাকে প্রত্যাহার করা হলো। আওয়ামী লীগকে 151 সিট দিয়ে সরকার গঠিত হলো। 21 বা 25 বছর পরে আওয়ামী লীগ প্রথম ক্ষমতা আসলো। এই হলো আওয়ামী লীগের উত্থান নতুন করে। নাহলে তার আগে এই দেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করেছিল। আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম ছাত্রলীগের সভাপতি হিসেবে। কিন্তু আমি আজ পরিষ্কার করে বলতে চাই, আমি যে কাজগুলো বলেছি এগুলা যারাই করে থাকুন, এই কাজগুলো ভালো করেন নাই। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বা জাতির একটি বিরাট অর্জন ছিল। 170 দিন হরতাল করে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছে বিএনপি। সেই দাবি জনগণের মেনে নিয়েছিল। বিএনপির কৃতিত্ব এখানে মানুষ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্যাতন করে কাছে, তারা সংসদ বসে একদিনের মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদে বহাল করে, যেটা ছিল সার্বজনীন পৃথিবীব্যাপী সমাদৃত। সেই ব্যবস্থা শেখ হাসিনা যখন দেখলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করেন না, 2001-এ তিনি পরাজিত হলেন। এরপরেই 2008 নির্বাচন বর্জন করলেন। দেশে 1-11 সরকার আসলো। 1-11 সরকারের সাথে আপোষ করে, যেটা আমাদের নেত্রী খালেদা জিয়া করেন নাই, তারেক জিয়া করেন নাই, বিএনপি করে নাই। তিনি এই পরবর্তী সংশোধনে এনে সংসদ থাকবে, ইলেকশন হবে এবং নির্বাচনে ইচ্ছা মতো যাতে জয়লাভ করতে পারেন। তৎকালীন ডক্টর হুদা কমিশনের মধ্যে ব্রিগেডিয়ার শওকত নামে একজন ছিলেন অবসরপ্রাপ্ত তিনি, এবং নির্বাচন কমিশনের একজন ডেপুটি সেক্রেটারি ছিলেন রফিকুল ইসলাম, এবং সাবেক জেলা জজ রুহুল হোসেন মিলে বাংলাদেশে নির্বাচনী এলাকার যে গ্রহণযোগ্য নির্বাচনী এলাকা সবার কাছে ছিল, 5টি নির্বাচন হয়েছিল যে এটার অধীনে কোনো বিতর্ক ছাড়া। সেইটাকে পরিবর্তন করলেন যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। বিএনপির অপরাধ 1-11 সরকারের সাথে খালেদা জিয়া আপোষ করে নাই। তখন আপনারা বলছেন আমার বিরুদ্ধে এটা না, সেই ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। আমরা তখন মামলা করেছি, মামলার রায় আমাদের পক্ষে। ওই নির্বাচন এলাকা অবৈধ ঘোষিত হয়েছিল। লুটাস কামালের এমপিগিরি চলে যায়, মন্ত্রিত্ব চলে যায়, তৎকালীন প্রধানমন্ত্রী হস্তক্ষেপে শেষ দিনে এই কুখ্যাত হুদা, এই সাবেক নির্বাচন কমিশনার যে 86 সনে রিটার্নিংয়ে হয়েছিল কুমিল্লা, ভোট ডাকাতি করে আমাকে পরাজিত করেছে, সেই হুদাকে পুরস্কার হিসেবে এনে নির্বাচন কমিশনে বসিয়েছিল গত কমিশনে। এই 3টি বারেই নির্বাচন কমিশন আমাদের পক্ষে রায় দিতে চেয়েছিল, কিন্তু এদের ষড়যন্ত্রে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চ পর্যায় থেকে আমি শুনেছি তৎকালীন প্রধানমন্ত্রী হস্তক্ষেপে কুমিল্লার 9 এলাকা পুনর্বহাল হয় নাই, বরঞ্চ নাঙ্গলকোটকে ভেঙে দিয়েছে। নাঙ্গলকোট আমাদের এলাকা পুরনো উপজেলা, এটা স্বতন্ত্র নির্বাচনী এলাকা ছিল। এই চক্রান্তের ফল হিসাবে 2008 সালে 2008-এ 30টি আসন বদল করা হয়, তার মধ্যে আমারটা ছিল 1 নম্বর। তারপরে 14তে 80টি আসন পরিবর্তন করা হয়। 2018-তে একইভাবে অন্যায়ভাবে
130টি আসনকে পরিবর্তন করা হয়, যাতে তারা যে প্রার্থীটা আগের রাতে ভোট করতে পারে নির্বিঘ্নে। সেই জন্য 2018-তে এটা করা হয়েছিল, আগেও তাই করেছে। বাংলা